বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীবৃন্দ, আমি রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায়ে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ এই অধ্যায়ে গত ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করে আজ আমি দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আজকের ক্লাসের মূল বিষয়ে আমরা এখন প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থাপনায় আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে দেখছো আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ। আজকে আমি গত ক্লাসের ধারাবাহিকতায় আমি দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়েছি। গত ক্লাসে আমি যেখানে শেষ করেছিলাম তা ছিল একটা সমস্যা থেকে কিভাবে চলতি অনুপাত নির্ণয় করা যায়, তা আমি হোয়াইট বোর্ডে দেখিয়েছিলাম। আজকে আমাদের দ্বিতীয় যে সমস্যা ছিল তা হলো ত্বরিত অনুপাত। তো ত্বরিত অনুপাত এর জন্য আমরা যে সূত্র ব্যবহার করব তা হলো, আমাকে এখন একটু বোর্ডে যেতে হবে। আমি একটু বোর্ড নিয়ে আসি। তোমরা দেখো যে ত্বরিত অনুপাত আমরা কিভাবে করব। ত্বরিত অনুপাতের সূত্র আমি তোমাদের শিখিয়েছিলাম, তারপরে আবার দেখিয়ে দিচ্ছি। এই হলো সূত্রটা, দেখে নাও। ত্বরিত অনুপাত সমান ত্বরিত সম্পদ ভাগ ত্বরিত দায়। এই ছিল আমাদের সূত্র। এখন তোমাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে ত্বরিত সম্পদ কিভাবে বের করে। ত্বরিত সম্পদ বের করার সূত্র হলো
যে চলতি সম্পদের থেকে ব্যাংক তরিত সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে আমরা তরিত সম্পদ পেয়ে যাই। তো আমাদের যদি আমরা তরিত সম্পদ আমরা দেখি, তাহলে আমাদের তরিত সম্পদ হবে হলো, দেখো তরিত সম্পদ এটা সমান হলো চলতি সম্পদ বিয়োগ আমাদের যে অঙ্ক ছিল সেখানে অগ্রিম খরচ নেই, মজুদ পণ্য ছিল, বিয়োগ এই হলো আমাদের মজুদ পণ্য। তাহলে আমাদের চলতি সম্পদ ছিল কত? আমরা গত অঙ্কে দেখিয়েছি আমাদের চলতি সম্পদের পরিমাণ ছিল 9,30,000 টাকা। তাহলে 9,30,000 টাকা তার থেকে সমাপনী মজুদ পণ্য ছিল 6 লক্ষ টাকা। তাহলে 9,30,000 থেকে 6 লক্ষ টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের তরিত সম্পদের পরিমাণ দাঁড়ায় 3,30,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তরিত অনুপাত নির্ণয় করার জন্য আমাদের দরকার ছিল, সূত্র ছিল তরিত সম্পদ ভাগ তরিত দায়। তো তরিত সম্পদ আমাদের নির্ণীত হয়েছে 3,30,000 টাকা। এখন আমাদের তরিত দায় নির্ণয় করতে হবে। তো আমি এটুকু তোমরা জেনে রাখো যে আমাদের তরিত সম্পদের মান 3,30,000 টাকা। আমি একটু মুছে নেই। এখন আমি তোমাদেরকে দেখাবো তরিত তরিত দায়। এখন তরিত দায় আমি কিভাবে বের করব? তরিত দায় বের করার জন্য আমাদের চলতি দায় লাগবে চলতি দায় বিয়োগ ব্যাংক জমা তরিত। এখন আমাদের প্রশ্নে চলতি দায়ের পরিমাণ ছিল 3,15,000 টাকা। আমরা কতদিন দেখেছি 3,15,000 বিয়োগ ব্যাংক জমাতিত পরিমাণ ছিল 60,000 টাকা।
60,000, 3,15,000 থেকে 60,000 যদি আমি বাদ দেই, তাহলে আমাদের ত্বরিত দায়ের পরিমাণ দাঁড়ায় 2,55,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই ত্বরিত অনুপাত নির্ণয় করার জন্য ত্বরিত সম্পদ এর পরিমাণ পেয়েছি 3,30,000 টাকা এবং ত্বরিত দায়ের পরিমাণ পেয়েছি 2,55,000 টাকা। তাহলে এখন আমরা ত্বরিত অনুপাত আমরা নির্ণয় করতে পারবো। দেখো, ত্বরিত অনুপাত সমান, আমাদের উপরে লিখবো আমরা 3,30,000 টাকা, অর্থাৎ ত্বরিত সম্পদের পরিমাণ 3,30,000 টাকা, এবং আমরা নিচে লিখবো 2,55,000 টাকা। এখন 3,30,000-কে যদি 2,55,000 দিয়ে আমরা ভাগ দেই, তাহলে আমরা ত্বরিত অনুপাতের পরিমাণ পাই 1.29:1। তাহলে এইভাবে আমাদের প্রশ্ন থেকে ত্বরিত অনুপাত নির্ণয় করতে হবে। এর পরবর্তী যে বিষয়টি আমাদের ছিল তা হলো কার্যকরী মূলধন অনুপাত। আমরা এখন দেখব কিভাবে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করা যায়। এটা ছিল আমাদের গ নম্বর রিকোয়ারমেন্ট। কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত, এটা সূত্র হলো কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। এই ছিল আমাদের সূত্র। এখন কার্যকরী মূলধন কি? কার্যকরী মূলধন হলো চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তাহলে আমরা ইতিমধ্যে দেখেছি চলতি সম্পদের পরিমাণ ছিল 3,30,000 টাকা। সরি, চলতি সম্পদের পরিমাণ ছিল
9,30,000 টাকা। $9,30,000 টাকা এবং চলতি দায়ের পরিমাণ ছিল 3,15,000 টাকা। $3,15,000 টাকা। তাহলে আমরা 9,30,000 টাকা থেকে 3,15,000 টাকা যদি বাদ দেই, তাহলে আমাদের কার্যকরী মূলধনের পরিমাণ দাঁড়ায় 6,15,000 টাকা। তো কার্যকরী মূলধনের পরিমাণ আমরা পেয়েছি। চলতি দায়ের পরিমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি 3,15,000 টাকা। এখন যদি আমি সূত্রে মান বসাই, তাহলে তোমরা লক্ষ্য করো যে আমাদের কি ফলাফল আসে। তাহলে আমরা পাই কার্যকরী মূলধন 6,15,000 টাকা ভাগ আমরা চলতি দায় পরিমাণ পেয়েছি 3,15,000 টাকা। তাহলে এখন এই 6,15,000 টাকাকে যদি আমি 3,15,000 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের এক্ষেত্রে কার্যকরী মূলধন অনুপাতের পরিমাণ দাঁড়ায় 1.95:1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের যে সমস্যাটা তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম, সেই সমস্যাটার রিকোয়ারমেন্ট। তো এখানে আমরা দেখলাম কিভাবে চলতি অনুপাত নির্ণয় করা যায়, কিভাবে ত্বরিত অনুপাত নির্ণয় করতে হয়, কিভাবে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যে বিষয়টা আমাদের সামনে আসবে তা হলো যে কি করে আমরা একটা সমস্যা থেকে এই চলতি অনুপাত নির্ণয় করব, ত্বরিত অনুপাত নির্ণয় করব এবং কার্যকরী অনুপাত নির্ণয় করে ওই অনুপাতের সম্পর্কে আমরা মন্তব্য প্রদান করব যে ওই অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের সফলতা বা প্রতিষ্ঠানের যে তারল্য, সে তারল্য অবস্থা কিরকম সে বিষয়ে আমাদেরকে মন্তব্য করতে হবে। তো আমরা এখন আমাদের মূল যে আলোচনা, অর্থাৎ আমরা আরেকটা সমস্যা নিয়ে কিভাবে আমাদের জমা 40,000, ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000, স্থায়ী সম্পদ 7 লাখ, মূলধন 6 লাখ, সঞ্চিতি এখানে সঞ্চিত 2 লক্ষ হবে, 10% ঋণ 1 লক্ষ, বিবিধ পাওনাদার 1 লক্ষ, লাভ ক্ষতি নিট লাভ 50,000, মোট বিক্রয় এখানে
মোট বিক্রয়ের প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে হলো নিট মুনাফা মোট ব্যয়ের 20% করণীয়। আমার আসলে মূল যে বিষয়টি তোমাদের শেখানো দরকার সেটা হলো এই যে আমরা ইতিমধ্যে চলতি অনুপাত নির্ণয় করেছি, তড়িৎ অনুপাত নির্ণয় করেছি এবং কার্যকরী মূলধন অনুপাত এটা নির্ণয় করেছি। কিন্তু এখন আমাদের নির্ণয় করতে হবে যে চলতি অনুপাত মন্তব্য সহ, তড়িৎ অনুপাত মন্তব্য সহ, কার্যকরী মূলধন মন্তব্য সহ। এটা করার জন্য আমাদেরকে প্রথমেই এই চলতি অনুপাত আমাকে নির্ণয় করতে হবে, তারপর আমাদের মন্তব্য করতে হবে। চলতি অনুপাত নির্ণয় করতে যে আমাদের যে বিষয়টা জরুরি তাহলে এখানে কি কি বিষয় আমাদের কি কি বিষয় আমাদের এখানে চলতি সম্পদ রয়েছে সেগুলো আগে দেখি। মজুত পণ্য চলতি সম্পদ, বিবিধ দেনাদার চলতি সম্পদ, নগদ জমা চলতি সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত চলতি সম্পদ। তাহলে এখানে 4টি চলতি সম্পদ আমরা লক্ষ্য করছি। যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের এই 4টি হলো এই 4টি সরি এই 4টি হলো আমাদের চলতি সম্পদ। এখন আমরা দেখব যে চলতি দায় কি আছে। চলতি দায়ের পরিমাণ আছে এখানে হলো বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার এটা আমাদের চলতি সম্পদ। একটি চলতি দায় রয়েছে, একটি চলতি দায় রয়েছে। তাহলে চলতি দায় হলো এইটা, এটা আমাদের চলতি দায়। তো এখন আমরা যদি এটা আমরা করতে যাই তাহলে চলতি সম্পদের পরিমাণ আমাদের কত আছে। মজুত পণ্য তোমরা একটু লক্ষ্য করো, মজুত পণ্য ছিল 1,60,000, বিবিধ দেনাদার ছিল 1,20,000 টাকা, নগদ জমা ছিল 40,000 টাকা, ব্যাংক জমা ছিল 30,000 টাকা। তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ দাঁড়ায় আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ দাঁড়ায় 3,50,000 টাকা। তো এখন আমরা পরবর্তী যে চলতি দায় আমরা এখন দেখি চলতি দায়ের পরিমাণ কত। নেক্সট আমরা এর পরবর্তী যে আমাদের এই প্রতিষ্ঠানের চলতি দায়ের পরিমাণ হলো বিবিধ পাওনাদার 1 লক্ষ টাকা। তাহলে এই জায়গায় আমরা যদি এখন দেখি জাওয়াত এন্ড কং এর চলতি অনুপাত হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়। আমরা ইতিমধ্যে চলতি সম্পদের পরিমাণ পেয়েছি 3,50,000 টাকা এবং চলতি দায়ের পরিমাণ পেয়েছি 1 লক্ষ টাকা। এখন এই 3,50,000কে যদি 1 লক্ষ টাকা দিয়ে ভাগ দেই তাহলে আমাদের যে চলতি অনুপাত তার পরিমাণ দাঁড়ায় 3.5:1। তাহলে এখন আমাদের প্রশ্ন আসছে মন্তব্য। তো মন্তব্য করতে যে তোমরা একটু লক্ষ্য করো যে আমরা জানি যে চলতি অনুপাতের যে আদর্শ মান তা হলো 2:1। এই 2:1 প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে মন্তব্য করতে হবে। তো এখানে যেহেতু আমাদের নির্ণীত মান 3.5, তাহলে আমাদের যে চলতি দায় রয়েছে সেই চলতি দায়ের বিপক্ষে যে চলতি সম্পদ রয়েছে তার পরিমাণ যদি চলতি দায় 1 হয় তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ আছে 3.5। তার মানে হলো আমাদের চলতি দায় পরিশোধের জন্য যথেষ্ট পরিমাণ সম্পদ আমাদের রয়েছে। তাই আমরা বলতে পারি যে এই অনুপাত দ্বারা কোম্পানির তারুণ্য অবস্থা ভালো বলে প্রতীয়মান হচ্ছে, যেহেতু চলতি অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান 2:1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরবর্তীতে আমাদের তড়িৎ অনুপাত অর্থাৎ খ নম্বর রিকোয়ারমেন্ট আমরা চলে যাচ্ছি। খ নম্বর রিকোয়ারমেন্ট জাওয়াত এন্ড কং লিমিটেড তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র ইতিমধ্যে তোমরা শিখেছো, অর্থাৎ তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। এবং তড়িৎ সম্পদ কিভাবে বের করতে হয় তাও তোমরা শিখেছো, অর্থাৎ চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ বাদ, অগ্রিম বাদ, এগুলো বাদ দিলে আমরা চলতি সম্পদ থেকে তড়িৎ সম্পদ পেয়ে যাই।
আমাদের প্রশ্নে যে চলতি সম্পদ ইতিমধ্যে আমরা দেখেছি তা ছিল 3,50,000 টাকা। এখানে যে সমাপনী মজুদ তার পরিমাণ 1,60,000, অগ্রিম কোনো খরচ নেই। কাজে তরিত সম্পদের পরিমাণ আছে আমাদের 1,90,000 টাকা। এখন আমরা তরিত দায়ের পরিমাণ দেখি। আমাদের তরিত দায় হলো চলতি দায়। চলতি দায় আমরা দেখেছি একটি, অর্থাৎ 1 লক্ষ টাকা। তার থেকে ব্যাংক জমা দিতে, আমাদের এই প্রশ্নে ব্যাংক জমা দিতে নেই, ফলে আমাদের তরিত দায় 1 লক্ষ টাকা। এখন আমরা এই তরিত অনুপাত যদি নির্ণয় করি, তাহলে আমাদের তরিত অনুপাতের পরিমাণ দাঁড়াবে তরিত সম্পদ ভাগ তরিত দায়। এখন এখানে যদি আমরা এই মান বসাই, তাহলে আমাদের 1,90,000 ভাগ 1 লক্ষ ইকুয়াল টু আমাদের তরিত অনুপাতের পরিমাণ 1.9:1। এখন আমরা মন্তব্য দেখব। মন্তব্য দেখার জন্য লক্ষ্য করো, আমাদের আদর্শ মান হলো 1:1। তো আমাদের 1:1, সেখানে আমাদের নির্ণীত মান হলো 1.9:1। স্বভাবতই এই দ্বারা আমরা বলতে পারি যে আমাদের যে দায় আছে সেই দায়ের পরিমাণ সম্পদ থাকলেই চলে, কিন্তু আমাদের এখানে দায় অপেক্ষা সম্পদের পরিমাণ 0.9 বেশি। সেহেতু আমরা বলতে পারি যে অনুপাত দ্বারা কোম্পানি তারল্য অবস্থা ভালো বলে প্রতীয়মান হচ্ছে, যেহেতু দ্রুত অনুপাতের ক্ষেত্রে বা তড়িৎ অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান 1:1, অর্থাৎ আমাদের যে দায় রয়েছে সে দায় অনায়াসেই এই সম্পদ দ্বারা পরিশোধ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি এখন আমাদের সর্বশেষ যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ কার্যকরী মূলধন অনুপাত, আমরা সেটা দেখব। তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হলো কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। তো কার্যকরী মূলধন কিভাবে নির্ণয় করতে হয়? কার্যকরী মূলধন সমান হলো চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ ইতিমধ্যে আমরা পেয়েছি, চলতি দায়ও ইতিমধ্যে আমরা পেয়েছি। তো চলতি সম্পদের পরিমাণ ছিল আমাদের 3,50,000 টাকা, যেখানে চলতি দায়ের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। তাহলে কার্যকরী মূলধনের পরিমাণ 2,50,000 টাকা। তাহলে আমরা যদি এখন এই কার্যকরী মূলধন এবং এই চলতি দায়ের পরিমাণ এই সূত্রে বসাই, তাহলে দেখো কার্যকরী মূলধন অনুপাত নির্ণীত হবে, অর্থাৎ 2,50,000 ভাগ 1 লক্ষ 2.5:1। এখন আমরা যদি মন্তব্য নিয়ে আমরা কথা বলি, তাহলে প্রথমেই আমাদের আসতে হবে আদর্শ মান। আমরা জানি যে এই কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান হলো 1:1। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আমাদের নির্ণীত যে কার্যকরী মূলধনের অনুপাত তা হলো 2.5:1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বদাই তোমরা লক্ষ্য করছো যেখানে 1-এর বিপক্ষে 1 থাকার কথা, সেখানে আছে 2.5। তাহলে আমরা বলতে পারি যে এই কার্যকরী যে অনুপাত, তার ভিত্তিতে আমরা বলতে পারি যে এই প্রতিষ্ঠানের যে কার্য পরিচালনার জন্য যে তরল সম্পদ থাকা দরকার তার অবস্থা অবশ্যই ভালো, এবং এই কার্যকরী মূলধন যে আদর্শ মান 1:1, সেহেতু এই প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন এর ভিত্তিতে আমরা বলতে পারি যে তারল্য অবস্থা ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সময় এখানেই শেষ। তো এখানে আমি শেষ করছি। আগামী ক্লাসে আমি তোমাদের পরবর্তী সমস্যা নিয়ে আমি কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে শেষ করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।